ইংরেজিতে কথা বলতে না পারার মূল কারণ হলো ইংরেজিতে বাক্য তৈরি করতে না পারা। তুমি যদি ইংরেজিতে বাক্য তৈরি করতে না পারো, তুমি যতই ওয়ার্ডস মুখস্থ করো না কেন, তুমি ইংরেজিতে কথা বলতে পারবে না। এরকম ধরনের অনেক স্টুডেন্টস রয়েছে যারা অনেকগুলো ইংরেজি শব্দ রেডি করে ফেলেছে, অনেকগুলো ইংরেজি শব্দ মুখস্থ করে ফেলেছে, কিন্তু তবুও ইংরেজিতে কথা বলতে পারছে না। এন্ড দ্য রিজন ইজ ইংরেজিতে বাক্য তৈরি করতে না পারা। ওকে, দেখো আমি তোমাদের সঙ্গে বেশ কিছু সেন্টেন্স শেয়ার করছি। যেমন, তার সাথে তর্ক করে কোনো লাভ নেই, এখন আর কেঁদে কোনো লাভ নেই, রাগ করে কোনো লাভ নেই, আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। দেখো এই যে আমি চারটি সেন্টেন্স বললাম, এই চারটি সেন্টেন্সকে তোমরা যদি আলাদা আলাদা করে শেখো তাহলে কি হবে, এটা তোমাদের কাছে হেডেক মনে হবে এবং টাইম বেশি দিতে হবে। কিন্তু কি হয়, যদি এরকম ধরনের বাক্যগুলি তৈরি করার জন্য একটা সঠিক স্ট্রাকচার পেয়ে যাও, তাই না? তো এরকম ধরনের বাক্যগুলি তৈরি করার জন্য যদি তোমরা একটা সঠিক স্ট্রাকচার পেয়ে যাও, তাহলে কি হবে, তোমরা এরকম ধরনের বাক্যগুলি নিজে থেকে চারটি কেন 400টি তৈরি করতে পারবে। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এরকমই বেশ কিছু ইংরেজি স্ট্রাকচার শেয়ার করব, যে স্ট্রাকচারগুলি ব্যবহার করে শিখে তোমরা নিজে থেকে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে। So stay connected with me till the end and let's get started. Okay? কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে ডাকবো, কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে ডাকবো, এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। কিছুক্ষণের মধ্যে সে এখানে আসবে, কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে ডাকবো, কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে দিবে, কিছুক্ষণের মধ্যে আমি বেরিয়ে যাব। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে। কিছুক্ষণের মধ্যে মানে এই কথাটা এই চারটি বাক্যতেই রয়েছে। ওকে, সো দ্য পয়েন্ট ইজ, কিছুক্ষণের মধ্যে বুঝাতে অর্থাৎ এরকম ধরনের বাক্যগুলি তৈরি করতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? দেখো, কিছুক্ষণের মধ্যে বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব in a while, in a while, which basically means কিছুক্ষণের মধ্যে। ওকে, তো চলো in a while ব্যবহার করে এই বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় জেনে নিই। তো প্রথম বাক্যটা কি রয়েছে, কিছুক্ষণের মধ্যে সে এখানে আসবে। ওকে, তো সে এখানে আসবে, দেখো এই বাক্যটার আগে আমরা ইংরেজি বের করে নেব। তো এটার ইংরেজি কি হবে? হি, যেহেতু এটা ফিউচার টেন্সে রয়েছে, হি উইল come here, he will come here, সে এখানে আসবে কিছুক্ষণের মধ্যে। তো কিছুক্ষণের মধ্যে বুঝাতে আমরা কি ব্যবহার করব? in a while, in a while। তাহলে আই হোপ তোমরা বুঝতে পারলে যে in a while which basically means কিছুক্ষণের মধ্যে, he will come here in a while অর্থাৎ সে কিছুক্ষণের মধ্যে সে এখানে আসবে। ওকে, কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে ডাকবো, I will call you in a while, হয়ে গেল। দেখো I will call you মানে প্রথমে সেন্টেন্সটা আগে তৈরি করে নাও। যেমন আমি তোমাকে ডাকবো, I will call you, সেন্টেন্স কমপ্লিট। এবার কিছুক্ষণের মধ্যে রয়েছে, তো কিছুক্ষণের মধ্যে বুঝাতে আমরা in a while ইউজ করে দিলাম। সো I will call you in a while which basically means কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে ডাকবো। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে দিবে, the train will depart in a while, হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে দিবে, the train will depart in a while। কিছুক্ষণের মধ্যে আমি বেরিয়ে যাব, I will go out in a while, I will go out in a while অর্থাৎ কিছুক্ষণের মধ্যে আমি বেরিয়ে যাব। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজি তৈরি করতে হয়। এবার তোমরা একটা বাক্য তৈরি করো,
আমি কিছুক্ষণের মধ্যে গাড়িটি ঠিক করব। আমি কিছুক্ষণের মধ্যে গাড়িটি ঠিক করব। এটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্স রয়েছে, দেখে নাও। বেশি কথা বলে কোনো লাভ নেই। তার সাথে তর্ক করে কোনো লাভ নেই। এখন রাগ করে কোনো লাভ নেই। আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে কোনো লাভ নেই। মানে কোনো একটা অ্যাকশন, কোনো একটা কাজ করে কোনো লাভ নেই, এরকম বোঝাচ্ছে। ওকে, সো দ্য পয়েন্ট ইজ, এরকম ধরনের বাক্যগুলি আমরা ইংরেজিতে কিভাবে তৈরি করব? দেখো, এরকম ধরনের বাক্যগুলি ইংরেজিতে তৈরি করার জন্য আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে দেয়ার্স নো ইউজ প্লাস ভিআইএনজি, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। দেয়ার্স নো ইউজ, তারপরে ভার্বের আইএনজি ফর্ম দিয়ে আমরা এরকম ধরনের বাক্যগুলি খুব সহজেই নিজে থেকে তৈরি করতে পারবো। তো চলো বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় জেনে নিই। প্রথম বাক্যটি হলো বেশি কথা বললে কোনো লাভ নেই। তো এই বাক্যটাকে আমরা শুরু করব দেয়ার্স নো ইউজ দিয়ে। ওকে, যেমন দেয়ার্স নো ইউজ, দেয়ার্স নো ইউজ বসিয়ে দিলাম। তারপরে কি বলেছিলাম? দেয়ার্স নো ইউজ এর পরে বসবে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। তো এখানে ভার্ব কোনটা? কথা বলা। তো কথা বলার ইংলিশ কি? টক। তো টকের আইএনজি ফর্ম আমরা লাগিয়ে দেব, টকিং। দেয়ার্স নো ইউজ টকিং টু মাচ, হয়ে গেল। দেয়ার্স নো ইউজ টকিং টু মাচ, অর্থাৎ বেশি কথা বলে কোনো লাভ নেই। তাহলে তোমরা গঠনটা আশা করি বুঝতে পেরে গেলে যে দেয়ার্স নো ইউজ দিয়ে দিবে, তারপরে ভিআইএনজি অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম লাগিয়ে দিবে, আর বাকি আদার্স প্রয়োজন হলে দিবে, প্রয়োজন নইলে দিবে না। ওকে, তার সাথে তর্ক করে কোনো লাভ নেই। তো আবার আমরা এটাকে শুরু করব দেয়ার্স নো ইউজ দিয়ে, দেয়ার্স। আর এখানে আরেকটা জিনিস বলে দিই যে দেয়ার্স মানে কি বলতো? দেয়ার ইজ, আমি এটাকে কন্ট্রাকশন ফর্মে ইউজ করছি, দেয়ার্স। ওকে, তো দেয়ার্স নো ইউজ, তর্ক করা ইংলিশ কি? আর্গু, তাই তো? তো দেয়ার্স নো ইউজ আর্গুইং, দেয়ার্স নো ইউজ আর্গুইং উইথ হিম, হয়ে গেল। There's no use arguing with him, অর্থাৎ তার সাথে তর্ক করে কোনো লাভ নেই। দেখতে পেলে সেন্টেন্স গুলো কত মানে স্মুথলি তৈরি হয়ে যাচ্ছে, রাইট? এখন রাগ করে কোনো লাভ নেই, ঠিক আছে? তো বাক্যটা আমরা এটাকে তৈরি করব there's no use being angry now, হয়ে গেল। দেয়ার্স নো ইউজ বিং অ্যাংরি নাও, অর্থাৎ এখন রাগ করে কোনো লাভ নেই। ক্লিয়ার? এবার এখানে বিং কেন হলো বলতো? অ্যাংরি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবার একটা অ্যাডজেক্টিভে তো আইএনজি ফর্ম হয় না, যেহেতু ওটা অ্যাডজেক্টিভ, তার জন্য আমরা বিং লাগিয়ে দিলাম। বিং, বি থেকে বিং আইএনজি ফর্ম দিয়ে দিলাম, একটা ভার্ব। ওকে, আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। এবার এখানে একটা জিনিস মাথায় রাখো, যদি আমরা দেয়ার্স নো ইউজের পরিবর্তে আমরা যদি ব্যবহার করি দেয়ার্স নো পয়েন্ট, দেয়ার্স নো পয়েন্ট, তবুও হবে। দেয়ার্স নো পয়েন্ট আস্কিং মি, হয়ে গেল। দেয়ার্স নো পয়েন্ট আস্কিং মি, অর্থাৎ আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। তো বুঝতে পারলে এটাকে আমরা দুই রকম ভাবে করতে পারি। আমরা করতে পারি দেয়ার্স নো ইউজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম প্লাস আদার্স প্রয়োজন হলে। আরেকটা আমরা করতে পারি দেয়ার্স নো পয়েন্ট, তবুও হবে দেয়ার্স নো পয়েন্ট ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম আস্কিং মি, অর্থাৎ আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো, এখন আর কেঁদে কোনো লাভ নেই, এখন আর কেঁদে কোনো লাভ নেই।
এই বাক্যটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি চাই সে যেন স্কুল যায়। আমি চাই সে যেন স্কুল যায়। এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। আমি চাই তারা যেন এখানে নাচে। আমি চাই তুমি এটা খাও। অনেক টাইমে আমরা এরকম ধরনের বাক্য বলে থাকি না? আমরা এরকম ধরনের বাক্য আমাদের ফ্রেন্ডসদেরকেও বলে থাকি মাঝে মাঝে, যে আমি চাই তুমি এটা খাও কিংবা আমি চাই তুমি এটা নাও। ওকে, তো সেন্টেন্স গুলো ঠিক এইভাবে রয়েছে। ওকে, আমি চাই তারা যেন ভালো করে পড়ে। ওকে, আমি চাই সে যেন স্কুল যায়। ক্লিয়ার? সো দেখো, এরকম ধরনের বাক্য আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। ওকে, সো এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে বলবে? আর এই 4টি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কিন্তু কমন, যেটা হচ্ছে আমি চাই। প্রত্যেকটা বাক্যতে এই কথাটা রয়েছে, আমি চাই, তারপরে আরেকটা বাক্য রয়েছে, অর্থাৎ আমি চাই যে কোনো একজন এই কাজটা করুক। ঠিক আছে, এরকম মানে সেন্টেন্সের স্ট্রাকচার গুলো রয়েছে। তো চলো এই বাক্যগুলি কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় জেনে নিই। তো কি রয়েছে দেখো, আমি চাই সে যেন স্কুল যায়। তো প্রথমে আমরা কি করে দেব? আই ওয়ান্ট, আমি চাই। এবার কি বলছে? সে যেন স্কুল যায়। এখানে একটা জিনিস বুঝার আছে। এবার এখানে যে রয়েছে সে, যেটার ইংরেজি কি হবে? হি। বাট এখানে আমরা হি কে মানে অবজেক্ট হিসেবে ব্যবহার করব। দ্যাটস ওয়াই হি এর অবজেক্টিভ ফর্ম কি হচ্ছে? হিম। তাহলে কি করে দেবো আমরা? আই ওয়ান্ট হিম। ওকে, আমি চাই সে যেন স্কুল যায়। তো আই ওয়ান্ট হিম টু গো টু স্কুল। ব্যাপারটা বুঝা গেল? মনে করো আমি চাই, তারপরে মনে হচ্ছে এখানে আরেকটা সাবজেক্ট রয়েছে, সাবজেক্টটা কে? সে। সে এর ইংলিশ কি বলতো? হি। বাট এখানে হি কে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। দ্যাটস ওয়াই হি এর অবজেক্টিভ ফর্ম কি করে দিয়েছে? হিম। আই ওয়ান্ট হিম টু গো টু স্কুল, অর্থাৎ আমি চাই সে যেন স্কুল যায়। ক্লিয়ার? আমি চাই তারা যেন ভালো করে পড়ে। রাইট? আমি চাই, আই ওয়ান্ট হয়ে গেল। এখানে একটা জিনিস নোটিস করো যে আই কি বলতো এই বাক্যটাতে? সাবজেক্ট, ওয়ান্ট ভার্ব। এবার কি দরকার? অবজেক্ট দরকার, তাই তো? এখানে অবজেক্ট কি? তারা। আমি চাই তারা যেন ভালো করে পড়ে। তো এই তারা, তারার ইংলিশ কি? দে। বাট দে যেটা প্রোনাউন, সেটাকে তো আমরা অবজেক্ট হিসেবে ইউজ করতে পারি না। দ্যাটস ওয়াই দে এর অবজেক্টিভ ফর্ম কি হয়ে যাবে? দেম। আই ওয়ান্ট দেম টু স্টাডি ওয়েল। হয়ে গেল। আমি চাই তারা যেন ভালো করে পড়ে। আই ওয়ান্ট দেম টু স্টাডি ওয়েল। আমি চাই তুমি এটা খাও। আই ওয়ান্ট ইউ টু ইট দিস। আই ওয়ান্ট ইউ টু ইট দিস, অর্থাৎ আমি চাই তুমি এটা খাও। এখানে দেখে নাও, তুমির ইংলিশ ইউ, তো আবার এখানে ইউ কেন বসে গেল? কারণ ইউ যে প্রোনাউন ইউ, এটা অবজেক্টিভ ফর্ম এবং সাবজেক্টিভ ফর্ম সেম। ওকে, দ্যাটস ওয়াই তুমি থেকে ইউ 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 বসে গেছে। আমি চাই তারা যেন এখানে নাচে। আই ওয়ান্ট them to dance here। হয়ে গেল, I want them to dance here, অর্থাৎ আমি চাই তারা যেন এখানে নাচে। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার তোমরা একটা বাক্য তৈরি করো, আমি চাই তুমি এটা নাও। আমি চাই তুমি এটা নাও, এটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তুমি কি কি খেয়েছিলে? তুমি কি কি খেয়েছিলে? এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্স রয়েছে, দেখে নাও। তোমার কি কি দরকার? তুমি কি কি চাও, মানে তুমি সামনের জনকে জিজ্ঞাসা করছো তুমি কি কি চাও। তুমি কি কি খেয়েছিলে? তুমি কি কি কিনেছিলে? এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। রাইট? আর এই 4টি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে কি কি। কি কি মানে কি কে 2বার ব্যবহার করা হয়েছে। আমরা জানি
কি কে যখন একবার ব্যবহার করব তখন তো আমরা ইংলিশে ব্যবহার করি হোয়াট, বাট যখন আমরা কি অর্থাৎ কিটাকে মানে ডাবল ব্যবহার করব, দুইবার ব্যবহার করব, তখন সেটাকে ইংরেজিতে কিভাবে বলবো? দেখো তখন আমরা ইংরেজিতে বলবো হোয়াট ওয়াল, হোয়াট ওয়াল, যেটা বাংলা অর্থ হচ্ছে কি। ওকে, তো দেখো প্রথম বাক্যটা কি রয়েছে, তোমার কি দরকার, হোয়াট ওয়াল ডু ইউ নিড, হয়ে গেল হোয়াট অল ডু ইউ নিড, তোমার কি দরকার। ক্লিয়ার? তাহলে কি বুঝাতে আমরা ব্যবহার করলাম হোয়াট অল। তুমি কি চাও, হোয়াট অল ডু ইউ ওয়ান্ট, হোয়াট অল ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি কি চাও। এখানে একটা জিনিস আমি বলে দিই যে এই বাক্যটা যদি এরকম থাকে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটার মানে কি তুমি কি চাও, মানে একটা কি, বাট কি রয়েছে তার জন্য হোয়াট অল ডু ইউ ওয়ান্ট। নেক্সট, তুমি কি খেয়েছিলে, মানে এই বাক্যটা এবার পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, রাইট? হোয়াট অল, দেখো এখানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, এই উপরে দুটো বাক্য, দ্যাটস ওয়াই এখানে ডু ইউজ করা হয়েছে। বাট যখন আমরা পাস্ট টেন্সে বুঝাবো, যেমন এই বাক্যটা রয়েছে তুমি কি খেয়েছিলে, মানে কাজটা অলরেডি হয়ে গেছে, তো এই ক্ষেত্রে আমরা কি করে দেব, ডু এর জায়গায় ডিড করে দেব। হোয়াট অল ডিড ইউ ইট, অর্থাৎ তুমি কি খেয়েছিলে। ওকে, তুমি কি কিনেছিলে, তাহলে এটাও পাস্ট টেন্সে রয়েছে, তো কি করে দেব, হোয়াট অল ডিড ইউ বাই। ওকে, হয়ে গেল হোয়াট অল ডিড ইউ বাই, অর্থাৎ তুমি কি কিনেছিলে। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার তোমরা একটা বাক্য তৈরি করো, তুমি চিড়িয়াখানায় কি দেখেছিলে, তুমি চিড়িয়াখানায় কি দেখেছিলে, এটার ইংরেজি কি হবে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তুমি আমাকে জিজ্ঞাসা করার কে, তুমি আমাকে জিজ্ঞাসা করার কে, এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্স রয়েছে, দেখে নাও। তুমি আমাকে আদেশ দেওয়ার কে, তুমি আমাকে বিচার করার কে, সে আমাকে শাসন করার কে, তুমি আমাকে জিজ্ঞাসা করার কে। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। ওকে, তো চলো এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় জেনে নিই। ওকে, সো দেখো, তুমি আমাকে আদেশ দেওয়ার কে। ওকে, তো এই বাক্যটা এরকমই যাবে, হু আর ইউ, যেহেতু তুমি কে হয়ে গেল, বুঝতে পারছো, তুমি কে, হু আর ইউ, আমাকে আদেশ দেওয়ার, তাহলে কি হয়ে যাবে, টু অর্ডার মি, হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারলে? আগে প্রথমে আমরা ইংরেজি বের করব, তুমি কে, আগে এটার ইংরেজি বের করবো, তো এটার ইংরেজি কি হচ্ছে, হু আর ইউ, আমাকে আদেশ দেওয়ার, টু অর্ডার মি। ক্লিয়ার? তো হয়ে গেল, তুমি আমাকে আদেশ দেওয়ার কে, হু আর ইউ টু অর্ডার মি। ওকে, তুমি আমাকে বিচার করার কে, মানে এরকম অনেকেই থাকে, প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম একজন থাকে যে সবকে জাজ করে, এটা খারাপ ওটা খারাপ এরকম ধরনের, তো এটাকে ইংলিশে বলা হয় জাজ করা, যেটাকে বাংলাতে বলছে বিচার করা। তো তুমি আমাকে বিচার করার কে, মনে করো তোমাকে কেউ বারবার করে তোমার নেগেটিভ পয়েন্টস গুলোকে বারবার করে বলছে, তখন তুমি এরকম বলতে পারো, তুমি আমাকে বিচার করার কে। এই বাক্যটাকে আবার তুমি কে, তাহলে এটার ইংলিশ কি হবে, হু আর ইউ, তুমি কে, আমাকে বিচার করার, তাহলে কি যাবে, টু, আগে ভার্বটাকে দিয়ে দিলে, মানে ইনফিনিটিভ অ্যাকচুয়ালি, টু প্লাস ভি1, টু জাজ, হয়ে গেল জাজ মি। এবার আমাকে এটার ইংলিশ কি করে দিলাম, মি। বুঝতে পারছো বাক্য তৈরি করা কতটা সহজ, দেখে নাও। তো এরকম ধরনের স্ট্রাকচার গুলো ফলো করো,
এবং নিজে থেকে হাজার হাজার বাক্য তৈরি করো, রাইট? সো তুমি আমাকে বিচার করার কে? হু আর ইউ টু জাজ মি? ওকে, সে আমাকে শাসন করার কে? এখানে একটা জিনিস কিন্তু নোটিস করবে, এই দুটি বাক্যতে তুমি ছিল, দ্যাটস ওয়াই আমরা কি করলাম হু আর ইউ, রাইট? বাট এখানে কি বলছে? সে আমাকে শাসন করার কে। ওকে, তো কি হয়ে যাবে? সে কে, তাহলে কি হবে? হু, দেখো হি এর পরে কি বসে? ইজ, তাহলে কি হবে? এখানে ইজ করে দেবো, হু ইজ হি। এখানে কিন্তু আর হবে না, এখানে ইউ রয়েছে তার জন্য আর, আর এখানে হি তার জন্য ইজ। হু ইজ হি, শাসন করা ইংলিশ কি হবে? টু রুল মি, হয়ে গেল। হু ইজ হি টু রুল মি, সে আমাকে শাসন করার কে। ওকে, তুমি আমাকে জিজ্ঞাসা করার কে? দেখো এই বাক্যটা বেসিক্যালি বোঝাতে চাইছে যে তুমি আমাকে জিজ্ঞাসা করার কে, হুইচ বেসিক্যালি মিন্স যে ইউ আর নট দ্য রাইট ওয়ান টু আস্ক মি এনিথিং, মানে তুমি সঠিক ব্যক্তি নও আমাকে জিজ্ঞাসা করার। ওকে, এরকম সেন্স বোঝাচ্ছে। তো আবার তুমি কে, এটা ইংলিশ কি হয়ে যাবে? হু আর ইউ। কি বলছে? আমাকে জিজ্ঞাসা করা, তারপরে কি দেবো আমরা? টু, তারপরে ভি1। জিজ্ঞাসা করা ইংলিশ কি? আস্ক। হু আর ইউ টু আস্ক, আমাকে এর ইংলিশ মি। ওকে, তো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার তোমরা একটা বাক্য তৈরি করো এই গঠনটাকে ফলো করে। তুমি আমাকে বকা দেওয়ার কে? তুমি আমাকে বকা দেওয়ার কে? এই বাক্যটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। এখন চা পান করলে কেমন হয়? এখন চা পান করলে কেমন হয়? এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। এখন তাকে জিজ্ঞাসা করলে কেমন হয়? এখন ফুটবল খেললে কেমন হয়? এখন চা পান করলে কেমন হয়? মনে করো তুমি তোমার বন্ধুদেরকে বলছো যে এখন চা পান করলে কেমন হয়, ইট মিনস ইউ আর সিকিং অপিনিয়ন্স। ওকে, মানে তুমি তাদের কাছ থেকে সাজেশন নেওয়ার চেষ্টা করছো যে এখন চা পান করলে কেমন হয়, মানে এরকম সেন্সে এই বাক্যগুলি রয়েছে। ওকে, এখন ইংরেজি শিখলে কেমন হয়? ওকে, সো এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে যে কেমন হয়, মানে এই প্রত্যেকটা বাক্যে এই কথাটা রয়েছে, মানে কোন একটা অ্যাকশন, মানে কোন একটা কাজ করলে কেমন হয়, এই জিনিসটা কিন্তু এই চারটি বাক্যতে রয়েছে। ওকে, সো দ্য পয়েন্ট ইজ এরকম ধরনের বাক্যগুলি আমরা কিভাবে ইংরেজি তৈরি করবো। দেখো এরকম ধরনের বাক্যগুলি ইংরেজিতে তৈরি করার জন্য আমাদেরকে যে স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। ওকে, এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা এই বাক্যগুলি খুব সহজেই তৈরি করতে পারবো। তো চলো বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় জেনে নিই। এখন ইংরেজি শিখলে কেমন হয়? হাউ অ্যাবাউট learning English now, হয়ে গেল। হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ নাও, অর্থাৎ এখন ইংরেজি শিখলে কেমন হয়। ওকে, এখন চা পান করলে কেমন হয়? হাউ অ্যাবাউট হ্যাভিং টি নাও, হয়ে গেল। বুঝতে পারলে? হাউ অ্যাবাউট হ্যাভিং টি নাও, অর্থাৎ এখন চা পান করলে কেমন হয়। ওকে, এখন ফুটবল খেললে কেমন হয়? হাউ অ্যাবাউট প্লেইং ফুটবল নাও। দেখতে পেলে? তাহলে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা স্ট্রাকচারে কি রয়েছে? হাউ অ্যাবাউট, তারপরে কি রয়েছে? ভি আইএনজি। ওকে, হাউ অ্যাবাউট ভি আইএনজি, তারপরে হাউ অ্যাবাউট প্লেইং ফুটবল নাও, এখন ফুটবল খেললে কেমন হয়। তো এই স্ট্রাকচারটা আমরা ব্যবহার করে এই বাক্যগুলো তৈরি করছি। ওকে, এখন তাকে জিজ্ঞাসা করলে কেমন হয়? হাউ অ্যাবাউট asking him
নাও হয়ে গেল। হাউ অ্যাবাউট আস্কিং হিম নাও, অর্থাৎ এখন তাকে জিজ্ঞাসা করলে কেমন হয়। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার তোমরা একটা বাক্য তৈরি করো, এখন গান শুনলে কেমন হয়। এখন গান শুনলে কেমন হয়, এটা ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। কফি পান করলে ক্ষতি কি? কফি পান করলে ক্ষতি কি? এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্স রয়েছে, দেখে নাও। এখানে বসলে ক্ষতি কি? মুভিটি দেখলে ক্ষতি কি? সেখানে গেলে ক্ষতি কি? কফি পান করলে ক্ষতি কি? এরকম ধরনের সেন্টেন্সেস আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে ক্ষতি কি। ক্ষতি কি, ওকে। সো ক্ষতি কি বুঝাতে, অর্থাৎ এরকম ধরনের বাক্যগুলি তৈরি করতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? এরকম ধরনের বাক্যগুলি তৈরি করতে আমরা ইংরেজিতে ব্যবহার করব হোয়াটস দ্য হার্ম প্লাস আদার্স। ওকে, হোয়াটস দ্য হার্ম প্লাস আদার, এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা এই বাক্যগুলি খুব সহজে তৈরি করতে পারবো। তো চলো বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় জেনে নিই। এখানে বসলে ক্ষতি কি? হোয়াটস the harm in sitting here? তাহলে দেখতে পেলে হোয়াটস দ্য হার্ম ইন সিটিং হিয়ার, অর্থাৎ এখানে বসলে ক্ষতি কি। বুঝতে পারলে? মুভিটি দেখলে ক্ষতি কি, এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু বলে থাকি, মুভিটি দেখলে ক্ষতি কি। আবার কি করব? হোয়াটস দ্য হার্ম, হার্ম মানে ক্ষতি, রাইট? হোয়াটস দ্য হার্ম মানে ক্ষতি কি মুভিটি দেখলে, ইন ওয়াচিং দ্য মুভি। হয়ে গেল। হোয়াটস দ্য হার্ম ইন ওয়াচিং দ্য মুভি, অর্থাৎ মুভিটি দেখলে ক্ষতি কি। ওকে, সেখানে গেলে ক্ষতি কি? হোয়াটস দ্য হার্ম ইন গোয়িং দেয়ার। হয়ে গেল। হোয়াটস দ্য হার্ম ইন গোয়িং দেয়ার, অর্থাৎ সেখানে গেলে ক্ষতি কি। তো বুঝতে পারছো এই বাক্যগুলি খুব মানে কত সহজে তৈরি হয়ে যাচ্ছে। কফি পান করলে ক্ষতি কি? হোয়াটস দ্য হার্ম ইন হ্যাভিং কফি। হয়ে গেল। হোয়াটস দ্য হার্ম ইন হ্যাভিং কফি, অর্থাৎ কফি পান করলে ক্ষতি কি। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে তোমরা একটা বাক্য তৈরি করো। ফুটবল খেললে ক্ষতি কি? ফুটবল খেললে ক্ষতি কি? এই বাক্যটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ। তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ, এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। সে দিন দিন অলস হয়ে যাচ্ছে। তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ। সে দিন দিন চালাক হচ্ছে। তুমি দিন দিন জ্ঞানী হয়ে যাচ্ছ। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে দিন দিন। ওকে, এই প্রত্যেকটা বাক্যতে এই কথাটা রয়েছে, দিন দিন কি হচ্ছে, কোন একটা জিনিস হয়ে যাচ্ছে, যেমন মোটা হয়ে যাচ্ছে, চালাক হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো দেখো এরকম ধরনের বাক্যগুলি ইংরেজিতে কিভাবে তৈরি করবো। এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? ডে বাই ডে, যেটা বাংলা অর্থ হচ্ছে দিন দিন অথবা দিনের পর দিন। ক্লিয়ার? তো চলো ডে বাই ডে ব্যবহার করে আমরা এই বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় জেনে নিই। তো প্রথম বাক্যটা কি রয়েছে? সে দিন দিন অলস হয়ে যাচ্ছে। হি ইজ গেটিং
লেজিয়ার ডে বাই ডে হয়ে গেল। তাহলে দেখতে পেলে দিন দিন বুঝাতে আমরা কি ব্যবহার করলাম, ডে বাই ডে। সে দিন দিন অলস হয়ে যাচ্ছে, হি ইজ গেটিং লেজিয়ার ডে বাই ডে। ওকে, তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ। ইউ আর গেটিং, দেখো ফ্যাট মানে মোটা, বাট এখানে আমরা কম্পারেটিভ ফর্মটাকে ব্যবহার করতে হবে ফ্যাটের। তো কি হয়ে যাবে, ফ্যাটার। তো দেখবে সাবজেক্ট দিয়ে দিলে, তারপরে সাবজেক্ট অনুসারে ভার্ব দিয়ে দিলে, তারপরে গেটিং, তারপরে যেটা অ্যাডজেক্টিভ থাকবে সেটা কম্পারেটিভ ফর্মটাকে দিয়ে দিবে। ঠিক আছে, সো ইউ আর গেটিং ফ্যাটার ডে বাই ডে। ওকে, অর্থাৎ তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ। সে দিন দিন চালাক হচ্ছে, হি ইজ গেটিং স্মার্টার। দেখো স্মার্ট মানে কি, চালাক, তো এটা আমরা কি করে দিলাম, স্মার্টার। মানে এটা স্মার্টের কম্পারেটিভ ফর্মটাকে ইউজ করলাম, মানে স্মার্ট একটা অ্যাডজেক্টিভ, রাইট? তো স্মার্টের কম্পারেটিভ ফর্ম কি হলো, স্মার্টার। ওকে, হি ইজ গেটিং স্মার্টার ডে বাই ডে। ক্লিয়ার? অর্থাৎ দিন দিন সে দিন দিন চালাক হয়ে যাচ্ছে, হি ইজ গেটিং স্মার্টার ডে বাই ডে। তুমি দিন দিন জ্ঞানী হয়ে যাচ্ছ, ইউ আর গেটিং। দেখো ওয়াইজ মানে কি বলতো, ওয়াইজ মানে জ্ঞানী, বাট এখানে জ্ঞানী মানে ওয়াইজ এর কম্পারেটিভ ফর্মটাকে আমরা ইউজ করব, ওয়াইজার। ওয়াইজার, ইউ আর গেটিং ওয়াইজার, তুমি জ্ঞানী হয়ে যাচ্ছ ডে বাই ডে। দিন দিন। ওকে, সো তুমি দিন দিন জ্ঞানী হয়ে যাচ্ছ, ইউ আর গেটিং ওয়াইজার ডে বাই ডে। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। সো এই গঠনটাকে ফলো করে তোমরা এবার একটা বাক্য তৈরি করো, তুমি দিন দিন পাতলা হয়ে যাচ্ছ, তুমি দিন দিন পাতলা হয়ে যাচ্ছ। এটার ইংরেজি কি হবে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তারা ফুটবল খেলার জন্য অস্থির হয়ে যাচ্ছে, তারা ফুটবল খেলার জন্য অস্থির হয়ে যাচ্ছে। এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে, এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। আমি কলকাতা যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছি, সে তার বাবাকে দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছে, তারা ফুটবল খেলার জন্য অস্থির হয়ে যাচ্ছে। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। আর এই তিনটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে অস্থির হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে। ওকে, এই তিনটি বাক্যতে এই কথা রয়েছে। ওকে, সো দ্য পয়েন্ট ইজ এরকম ধরনের বাক্যগুলি আমরা কিভাবে ইংরেজিতে তৈরি করব। দেখো এরকম ধরনের বাক্যগুলি ইংরেজিতে তৈরি করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ডাইং টু প্লাস ভার্বের সঙ্গে এক নম্বর ফর্ম, ডাইং টু প্লাস V1। এই গঠনটা ব্যবহার করে আমরা এই বাক্যগুলি খুব সহজে তৈরি করতে পারবো। তো চলো বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় জেনে নিই। আমি কলকাতা যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছি। দেখো প্রথমে সাবজেক্ট নিয়ে নিলাম, কি বলতো, আমি, আই অ্যাম। এবার ডাইং, দেখো এখানে অ্যাম কেন হলো, কারণ এই যে ডাইং ভার্ব রয়েছে, এটা আইএনজি তে রয়েছে, তার জন্য আই অ্যাম ডাইং টু গো। দেখতে পেলে আমি কি বললাম, যে ডাইং টু প্লাস V1, আই অ্যাম ডাইং টু গো টু কলকাতা, হয়ে গেল। আই এম ডাইং টু গো টু কলকাতা, অর্থাৎ আমি কলকাতা যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছি। ইট মিনস ইউ আর সুপার এক্সাইটেড টু ভিজিট কলকাতা। ওকে, সে তার বাবাকে দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছে। দেখো এখানে সাবজেক্ট সি, তার জন্য এখানে ইজ নিলাম। সাবজেক্ট অনুসারে আমি জানিয়ে নিবে, যেহেতু মেন ভার্বটা কি রয়েছে, ডাইংটা আইএনজি ফর্মে রয়েছে, দ্যাটস ওয়াই। ওকে, সি ইজ ডাইং to see her father। হয়ে গেল।
she is dying to see her father, অর্থাৎ সে তার বাবাকে দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছে। It means she is super excited to see or hug her father. Okay, so she is dying to see her father. Okay, তারা ফুটবল খেলার জন্য অস্থির হয়ে যাচ্ছে। they সাবজেক্ট কি বলতো, সাবজেক্ট একের বেশি, they তাহলে কি করে দেবো, they are dying to play football, অর্থাৎ তারা ফুটবল খেলার জন্য অস্থির হয়ে যাচ্ছে। ইট মিন্স দে আর সুপার এক্সাইটেড টু প্লে ফুটবল। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি ইংরেজিতে তৈরি করার জন্য স্ট্রাকচারটা কি ব্যবহার করতে হয়। ডাইং টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম, সাবজেক্ট অনুসারে কিন্তু আইএমই যা দিয়ে দিবে। ওকে, এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো। আমি কফি পান করার জন্য অস্থির হয়ে যাচ্ছি। আমি কফি পান করার জন্য অস্থির হয়ে যাচ্ছি। এই বাক্যটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।